Hello everyone, welcome to TWS Academy. This is আরাবুল রহমান। জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের পর্বে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন আনসার প্র্যাকটিস করব। 5th জানুয়ারি 2026 এর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। সো আজকের কী কারেন্ট অ্যাফেয়ার্স আছে অবশ্যই দেখবো। তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ক্লাসটিতে একটা লাইক করতে ভুলবে না। চাকরি পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং সেখানে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে তোমরা প্রিপারেশান নিতে পারো বিভিন্ন ব্যাচের মাধ্যমে। যেমন একটা নতুন ব্যাচ আমাদের লঞ্চ করা হয়েছে, WEP কেপি ফাউন্ডেশন ব্যাচ 2026, যেখানে সমস্ত টিচাররা তোমাদের সিলেবাস ভিত্তিক ক্লাস করাবেন এবং মক টেস্ট প্রোভাইড করবেন। সো অবশ্যই বেস্ট চাকরির প্রিপারেশান নিতে হলে আজই এনরোল করো আমাদের WEP কেপি ফাউন্ডেশন 2026 এর নতুন ব্যাচে। স্টার্ট করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। 5th জানুয়ারি এর কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে। প্রথমে একটা প্রশ্ন, যেটা দিবসের একটা প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে। প্রতি বছর কোন তারিখে বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয়ে থাকে? বিশ্ব ব্রেইল দিবস, এই দিবসটা প্রতি বছরে পালন করা হয় 4 জানুয়ারি। প্রতি বছরে এই যে বিশ্ব ব্রেইল দিবসটা পালন করা হয়, এই ব্রেইল দিবসটা কেন পালন করা হয় একটু জেনে রাখো। এর পেছনে কনটেক্সট কি। ব্রেইল হচ্ছে কি অন্ধদের পড়ার পদ্ধতি। সো ওয়ার্ল্ড ব্রেইল দিবস সেলিব্রেটেড সিন্স 2019, অর্থাৎ 2019 সাল থেকে এটা পালন করা হচ্ছে। ইজ অবসার্ভ টু রাইজ অ্যাওয়ারনেস অফ দ্য ইম্পর্টেন্স অফ ব্রেইল অ্যাজ এ মিনস অফ কমিউনিকেশান। এটা যোগাযোগ মাধ্যমের হিসাবে এবং ডিয়ার স্টুডেন্টস, এই যে ব্রেইল সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এটাকে কিন্তু পালন করা হয়। আচ্ছা, এখান থেকে একটা জিনিস জেনার খুব, ব্রেইলটা কি? ব্রেইলটা হচ্ছে অন্ধদের পড়ার পদ্ধতি। অন্ধদের পড়ার পদ্ধতিকে বলা হয়ে থাকে ব্রেইল পদ্ধতি। এই পদ্ধতিটা যিনি আবিষ্কার করেছিলেন বা যিনি উদ্ভাবন করেছিলেন তিনি হচ্ছেন লুই ব্রেইল। সো তার জন্মদিনেই কিন্তু এই দিবসটা পালন করা হয়ে থাকে। চলো পরের কোশ্চেন্স দেখি। কোন দিনটি সাবিত্রীবাই ফুলের জন্ম বার্ষিকী হিসাবে পালিত হয়? সাবিত্রীবাই ফুলে আমাদের ভারতের প্রথম মহিলা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন পুনেতে। সেই সাবিত্রীবাই ফুলের জন্ম দিবস পালন করা হয় কোন দিনে? বা সাবিত্রীবাই ফুলের জয়ন্তী কবে পালন করা হয়? 3রা জানুয়ারি। আচ্ছা, ইউনিয়ন হোম মিনিস্টার অ্যান্ড কোঅপারেশন মিনিস্টার শ্রী অমিত শাহ প্লেস ট্রিবিউট টু সাবিত্রীবাই ফুলে as pioneer of women's education and social reforms on her birth anniversary. রিসেন্টলি আমাদের ভারতের যিনি হোম মিনিস্টার আছেন অমিত শাহ, তিনি সাবিত্রীবাই ফুলেকে কিন্তু ট্রিবিউট দিয়েছেন তার বার্থ অ্যানিভার্সারিতে। এবং কেন দিয়েছেন? তিনি নারী শিক্ষা এবং সমাজ সংস্কারের অন্যতম কিন্তু একজন উদ্যোগী ছিলেন সাবিত্রীবাই ফুলে। নেক্সট হচ্ছে, ভারতের ওষুধ মান নিয়ন্ত্রণকারী সরকারি বই ইন্ডিয়ান ফার্মাকোপিয়া বা আইপি 10ম সংস্করণ কে প্রকাশ করেছেন? ইন্ডিয়ান ফার্মাকোপিয়া এর 10তম সংস্করণ রিসেন্টলি প্রকাশ করা হয়েছে। এই বইটা ভারতের ওষুধের মান নিয়ন্ত্রণকারী একটা সরকারি বই। এটা জেপি নাড্ডা প্রকাশ করেছেন। তোমরা এখানে ডিটেলস দেখতে পারো। ইউনিয়ন মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার। তাহলে জেপি নাড্ডা কিসের দায়িত্বে আছেন? তিনি কিন্তু হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার মানে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দায়িত্বে আছেন, সাথে সাথে কেমিক্যাল এবং ফার্টিলাইজার সার এবং কীটনাশক মন্ত্রকের দায়িত্বেও তিনি আছেন। তিনি রিসেন্টলি এটা কিন্তু ইন্ডিয়ান ফার্মাকোপিয়া 2026 বা আইপি 2026 এর 10ম এডিশন বুকটা তিনি লঞ্চ করেছেন। কোথায় লঞ্চ করেছেন? অ্যাট ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার ইন নিউ দিল্লি। এটাও একটু তাহলে জেনে রাখতে হবে। ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার এটা কোথায় অবস্থিত আছে? নিউ দিল্লিতে অবস্থিত আছে। সশস্ত্র বাহিনীর ক্ষমতা বৃদ্ধিতে সম্প্রতি কত কোটি টাকার প্রতিরক্ষা ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ডিএসি? 50,000 কোটি টাকা, 79,000 কোটি টাকা, 95,000 কোটি টাকা, নাকি 1,10,000 কোটি টাকা? কত টাকা রিসেন্টলি ভারতীয় সশস্ত্র বাহিনীকে ক্ষমতায়ন করতে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল প্রস্তাব করেছে বা অনুমোদন করেছে? সেটা হচ্ছে 79,000 কোটি টাকা। ওকে, ইনহ্যান্স ক্যাপাবিলিটি অফ আর্ম ফোর্স আমাদের ভারতের
যে আর্ম ফোর্স আছে, যে সশস্ত্র বাহিনী আছে, তাদের যে ক্যাপাবিলিটি, তাদের প্রতিরক্ষা ক্ষেত্র সেটা এনহান্স করার জন্য, ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য এটা করা হয়েছে। নেক্সট, সম্প্রতি প্রয়াত হিউ মারিস কোন দেশের প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ড প্রধান ছিলেন? একটা দেশের ক্রিকেটের প্রধান এবং প্রাক্তন ক্রিকেটার তিনি সেই দেশের ছিলেন। কোন দেশের? হিউ মারিস। রিসেন্টলি তিনি প্রয়াত হয়েছেন। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা ক্লাসটিতে লাইক করনি দ্রুত সকলে লাইক করবে। প্রতিদিন সকালে আমি তোমাদের জন্য এই ক্লাসটা নিয়ে আসছি সমস্ত গুরুত্বপূর্ণ এক্সামসের জন্য, সমস্ত সেন্ট্রাল এবং স্টেট লেভেলের এক্সামসের জন্য তোমরা এই ক্লাসটা কিন্তু ফলো করতে পারো। আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ড। চলো দেখি। ফরমার ইংল্যান্ড ক্রিকেটার হিউজ মরিস ডাই অ্যাট এজ অফ 62, 62 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। রাশিয়া সম্প্রতি তাদের পরমাণু সক্ষম হাইপারসনিক ওরেশনিক মিসাইল সিস্টেম কোন প্রতিবেশী দেশে মোতায়েন করেছেন? রাশিয়া রিসেন্টলি তাদের যে প্রতিরক্ষা বাহিনী আছে সেটাতে নতুন একটা মিসাইলকে বা একটা পরমাণু সক্ষম মিসাইলকে ইন্ট্রোডিউস করেছেন, যেটার নাম হচ্ছে ওরেশনিক। খুব শক্তিশালী একটা মিসাইল হচ্ছে এটা, এবং খুব কিন্তু বিধ্বংসী একটা মিসাইল হচ্ছে ওরেশনিক। এটা তার প্রতিবেশী দেশ বেলারুশে কিন্তু মোতায়েন করা হয়েছে। ওকে, রাশিয়ান মিনিস্ট্রি অফ ডিফেন্স সেইড দ্যাট দ্য নিউক্লিয়ার ক্যাপেবল ওরেশনিক মিসাইল সিস্টেম হ্যাজ এন্টার্ড অ্যাক্টিভ সার্ভিসেস। তো এটা কিন্তু সম্প্রতি কার্যক্রমে এন্টার করে ফেলেছে। সম্প্রতি ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কোশ্চেন 7, আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 7 নম্বর কোশ্চেন্স। কি বলা হচ্ছে? ঝাড়খণ্ড, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেরই প্রতিবেশী একটা রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড, সেখানকার প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন রিসেন্টলি কে? তিনি হলেন বিচারপতি মহেশ শরৎচন্দ্র সোনাক। সেন্ট্রাল অ্যাপ্রুভস অ্যাপয়েন্টমেন্ট অফ জাস্টিস মহেশ চন্দ্রশেখরা বা শরৎচন্দ্র সোনাক অ্যাজ চিফ জাস্টিস অফ দ্য ঝাড়খণ্ড হাইকোর্ট। তো তাকে রিসেন্টলি ঝাড়খণ্ড হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত করা হয়েছে। অর্ডার অফ অ্যাপয়েন্টমেন্ট অফ মহেশ শরৎচন্দ্র সোনাক জাজ অফ দ্য বোম্বে হাইকোর্ট অ্যাজ চিফ জাস্টিস অফ ঝাড়খণ্ড হাইকোর্ট। তো এর আগে তিনি কিন্তু বোম্বে হাইকোর্টের জাজ ছিলেন বা বিচারপতি তিনি ছিলেন। সম্প্রতি সিকিম হাইকোর্টের 24তম প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? সিকিম হাইকোর্ট। সম্প্রতি সিকিম হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন বিচারপতি এ মোহাম্মদ মুস্তাক। ওকে, নেক্সট আমরা পরেরটা দেখি। এ মোহাম্মদ মুস্তাক টেক্স ওথ অ্যাজ চিফ জাস্টিস অফ সিকিম হাইকোর্ট। আগস্ট 2027, 2027 সালের আগস্ট মাসের মধ্যে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পটি কোন দুটি শহরের মধ্যে সংযোগ স্থাপন করবে? 2027 সালের আগস্টের মধ্যে ভারতে বুলেট ট্রেন চলাচল শুরু হবে, বা 2027 সালের আগস্ট মাসটাকে কিন্তু ডেডলাইন হিসাবে ধরা হয়েছে যে এই দিন থেকে বা এই মাস থেকে কিন্তু ভারতে বুলেট ট্রেন প্রকল্প শুরু হয়ে যাবে বা বুলেট ট্রেন চালু হবে। তো কোন দুটি শহরের মধ্যে ভারতের প্রথম বুলেট ট্রেন চালু হচ্ছে? সেটা হচ্ছে মুম্বাই মহারাষ্ট্রের এবং আহমেদাবাদ, যেটা গুজরাট রাজ্যে অবস্থিত আছে। ইন্ডিয়াস ফার্স্ট বুলেট ট্রেন টু বি লঞ্চড অন আগস্ট 15, 2027 বিটুইন মুম্বাই অ্যান্ড আহমেদাবাদ। 15ই আগস্ট 2027 সালে এটা লঞ্চ হবে বিটুইন দ্য মুম্বাই অ্যান্ড আহমেদাবাদ। ভারতের প্রথম সমুদ্র কেন্দ্রিক নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি কোনটি, যা সম্প্রতি ঋণদান শুরু করেছেন? রাইট অ্যান্সার ইজ সাগরমালা ফ্রিল্যান্স কর্পোরেশন লিমিটেড। সাগরমালা ফ্রিল্যান্স কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়াস ফার্স্ট মেরিটাইম ফোকাসড নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন, কমেন্সড
its landing operation, marking a major milestone in the evolution of Indian maritime finance ecosystem. তো ভারতের যে সমুদ্র কেন্দ্রিক ফাইন্যান্স ইকোসিস্টেম আছে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাইলস্টোন হিসাবে বা মাইল ফলক হিসাবে এটা কাজ করছে বা চিহ্নিত হয়েছে। চলো আমরা আজকের ক্লাসের 10টি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিলাম। এবারে আমরা বেশ কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে চলেছি। কোশ্চেন অ্যান্সারগুলো অবশ্যই প্র্যাকটিস করব। তার আগে বলে রাখি, ডব্লিউপি কেপির জন্য যে নতুন ব্যাচ লঞ্চ হয়েছে সেখানে অ্যাডমিশন না নিলে আজই অ্যাডমিশন নিয়ে ফেলো। বর্তমানে অ্যাডমিশন নিলে তোমরা প্রথম থেকেই কিন্তু ক্লাস করার সুযোগ পাবে এখানে। আর আমরা জানি যারা পরে যুক্ত হয় তারা কিন্তু টাইম পায় না ক্লাস করতে। তো প্রথম থেকে তুমি যদি যুক্ত হয়ে ক্লাসটাকে কমপ্লিট করো তারপরে কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারবে বেশ কয়েকটা আমাদের এখানে, এবং তোমার যে প্রিপারেশন সেটা আরও স্ট্রং হবে। তোমার যে পড়াশুনোর যে গতি সেটাতে বৃদ্ধি আনতে আমাদের এই ব্যাচটা অনেক 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তো অবশ্যই তোমার যে প্রিপারেশন সেটাকে আরও মজবুত করতে, সেটাকে আরও এনহ্যান্স করতে আমাদের নতুন ডব্লিউপি ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে ভুলবে না। চলো আমরা শুরু করছি আজকের আমাদের কোশ্চেন অ্যান্সার পর্ব, যেখানে আমরা 20টি করে কোশ্চেন প্র্যাকটিস করি। সো প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে, ডিয়ার স্টুডেন্টস, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল এবং সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন? রিসেন্টলি বন্দে মাতরম গানটা নিয়ে কিন্তু দেশ জুড়ে আমরা দেখেছি তোলপাড় চলেছে। তো সেই বন্দে মাতরম গানটি আমরা সকলেই জানি আনন্দমঠ উপন্যাসের একটা অংশ। আনন্দমঠ উপন্যাসের একটি অংশ হচ্ছে আমরা জানি বন্দে মাতরম গানটি। যে আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন। ওকে, সো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রচনা করেন সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাস 1882-তে প্রকাশিত হয়েছিল। অ্যান্ড তারপরে তার মধ্যে একটা গান ছিল যেটার নাম হচ্ছে বন্দে মাতরম গান, খুব কিন্তু বিখ্যাত হয়, যেটাকে পরবর্তীতে ভারতের ন্যাশনাল সং হিসাবেও বেছে নেওয়া হয়েছিল, বা এখনও ভারতের ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতরম। সো এই গানটি প্রথম গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের 1896 সালের কলকাতা অধিবেশনে, যেটার সভাপতিত্ব করেছিলেন রহিমতুল্লাহ এম সাহানি বা সায়ানি। সো এখানে আমরা সঠিক উত্তর করব অপশান ডি। চলো পরের কোশ্চেন্স দেখি আমরা। আইএফসিআই মূলত কোন ধরনের ঋণের যোগান দেয়? আইএফসিআই মূলত কোন ধরনের ঋণ যোগান দিয়ে থাকে? সেটা হচ্ছে মাঝারি এবং দীর্ঘমেয়াদী শিল্প ঋণকে তারা যোগান দেয়। চলো আমরা এখান থেকে দেখি, কৃষি ঋণ প্রোভাইড করে থাকে যদি আমরা বলি, সেটা হচ্ছে নাবার্ডের মতো যে সংস্থা আছে, নাবার্ডের মতো যে সংস্থা আছে তারা কিন্তু কৃষি ঋণ দিয়ে থাকে। ওকে, শিল্পে যদি আমরা ঋণ দেখি, আইডিবিআই ব্যাংক আছে, আইডিবিআই ব্যাংক তারা কিন্তু শিল্পের ঋণ দিয়ে থাকে। ব্যক্তিগত ঋণ তো প্রচুর ব্যাংকই দিয়ে থাকে। সো আমরা এখান থেকে রাইট অ্যান্সার করবো অপশান ডি, মাঝারি এবং দীর্ঘমেয়াদী শিল্পের জন্য ঋণ দিয়ে থাকে আইএফসিআই। আইএফসিআই স্ট্যান্ডস ফর ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এস্টাবলিশড ইন 1948। এটা 1948 সালে স্থাপিত হয়েছিল। জুভিয়ান টুইন্স বলা হয় কোন দুই গ্রহকে? দুটি গ্রহকে আমরা জুভিয়ান টুইন্স বলছি, কোন দুই গ্রহকে বলা হয়? খুব দারুণ একটা কোশ্চেন, সেটা বলো। জুভিয়ান টুইন্স বলা হয়ে থাকে ইউরেনাস এবং নেপচুনকে। আমরা জুভিয়ান গ্রহ বা জুভিয়ান প্ল্যানেট কিভাবে বুঝবো? জোভিয়ান প্ল্যানেট যদি বলা হয় এর ভিতরে আছে বৃহস্পতি, আর কি আছে? শনি আছে, বৃহস্পতি শনি, আর আছে ইউরেনাস এবং আরেকটু হচ্ছে নেপচুন। এখন এখান থেকে আমরা কি বুঝছি?
এই যে গ্রহগুলো আছে এই গ্রহগুলো সব কিন্তু আউটার প্ল্যানেট। ভারত আমাদের সৌরজগতের মধ্যে যে প্ল্যানেটগুলো আছে এগুলোকে আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনার প্ল্যানেট, যার ভিতরে আমরা চারটে প্ল্যানেট পাবো, বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলের ভিতরে পৃথিবী এবং শুক্র এরা দুজনে কিন্তু টুইন্স, ঠিক আছে, টুইন্স, কিন্তু এরা জোভিয়ান গ্রহ হিসাবে বিবেচিত হয় না। জোভিয়ান গ্রহ আউটার প্ল্যানেটগুলোকে বলা হয়, বিকজ এই প্ল্যানেটগুলো কিন্তু গ্যাস জায়েন্ট, এদের ভিতরে গ্যাস থাকে। যেমন বৃহস্পতি আমরা দেখব হেলিয়াম বা হাইড্রোজেন গ্যাস দ্বারা পরিপূর্ণ, হ্যাঁ, ইউরেনাস মিথেন গ্যাস দ্বারা পরিপূর্ণ। তো এরা হচ্ছে গ্যাস জায়েন্ট, এই কারণে এগুলোকে আমরা জোভিয়ান প্ল্যানেট বলছি, বুঝেছো। আর পৃথিবী, শুক্র এগুলো গ্যাস জায়েন্ট নয়, এদের শিলামণ্ডল থাকে, সো এগুলো হচ্ছে টুইন্স, কিন্তু জোভিয়ান টুইন্স নয়। চলো এর পরের কোশ্চেন্স দেখব। পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন কোন রাজবংশ? চালুক্য, পল্লব, গঙ্গ, চান্দেল্লা বংশ, কোন রাজবংশ? চালুক্য এবং পল্লবদের যে আমরা মন্দির বা তাদের যে নিদর্শন, তাদের স্থাপত্য, এগুলো দক্ষিণ ভারতে দেখতে পাবো। দক্ষিণ ভারতে বিশেষ করে কর্ণাটক এবং তামিলনাড়ু অঞ্চলে দেখতে পাবো, তাই তো। পল্লবদের তামিলনাড়ু অঞ্চলে বিশেষ দেখতে পাবো, আর চালুক্যদের আমরা কর্ণাটক অঞ্চলে, বিশেষ করে বাতাপির চালুক্য বংশ তাদের বলা হতো। আমরা দক্ষিণ ভারতে চালুক্য এবং পল্লবদের নিদর্শন দেখতে পাবো। কিন্তু পুরী কোথায়? পুরীটা তো ওড়িশাতে। ওড়িশা কোথায়? ওড়িশা আমরা জানি পূর্ব ভারতে, হ্যাঁ, পূর্ব ভারতে আছে। তো এখানে ওড়িশায় গঙ্গ বংশ বলে এটা শাসন করেছিল, গঙ্গ বংশর সময় এটা নির্মিত হয়। আর চান্দেল্লা বংশেরও একটা নিদর্শন আছে, হ্যাঁ, এটা কোথায় দেখতে পাই বলো তো দেখি? চান্দেল্লা বংশের নিদর্শন খাজুরাহ মন্দির, তাই তো, সেটা কোথায় আছে? মধ্যপ্রদেশে দেখতে পাবো। সো মধ্য ভারত বা মধ্যপ্রদেশ রাজ্যে শাসন করেছিল চান্দেল্লারা, তাদের নিদর্শন আমরা মধ্য ভারতে দেখতে পাচ্ছি। নেক্সট দেখব, বর্তমানে স্ট্যান্ডার্ড সেকেন্ড নির্ণয়নের বা নির্ধারণের জন্য কোন ধাতুর পরমাণু ব্যবহার করা হয়? চলো সায়েন্সের একটা কোশ্চেন্স বা আমাদের একটা রসায়ন এর কোশ্চেন্স থেকে আমরা রেখেছিলাম 5 নম্বর কোশ্চেন্সটা। বর্তমানে স্ট্যান্ডার্ড সেকেন্ড নির্ধারণের জন্য কোন ধাতুর পরমাণু ব্যবহৃত হয়? রেডিয়াম 240, ইউরেনিয়াম 235, সিজিয়াম 133 এবং কার্বন 14। সিজিয়াম 133-এর ব্যবহার হয়ে থাকে স্ট্যান্ডার্ড সেকেন্ড নির্ধারণের জন্য। ওকে, নেক্সট পরেরটা আমরা দেখব। হোমওয়ার্ক, কোন দেশ বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ? কমেন্ট বক্সে অবশ্যই সকলে জানাবে যতজন ক্লাসটা দেখছো, আর দ্রুত সকলে ক্লাসে একটা করে লাইক করতে ভুলবে না। নেক্সট কোশ্চেন্স দেখব, 6 নম্বর কোশ্চেন্স, কোন ধারা বলে রাষ্ট্রপতি রাষ্ট্রকৃত্তক কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারে? রাষ্ট্রকৃত্তক কমিশন মানে ইউপিএসসি, হ্যাঁ, এসপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, আর একটা হচ্ছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন। তো এই যে ইউপিএসসি এসপিএসসি থাকে, ইউপিএসসি এসপিএসসি, আরেকটা থাকে জেপিএসসি, সেটা আমি এখানে লিখলাম না। তো ইউপিএসসি এসপিএসসির যারা সদস্য হয় তাদেরকে নিয়োগ কিন্তু করতে পারে আলাদা আলাদা ব্যক্তি। ইউপিএসসি সদস্য নিয়োগ হয়ে থাকে কার হাত ধরে? একটু জেনে রাখো। এদের নিয়োগ প্রক্রিয়া কোথায় পাবো? নিয়োগ প্রক্রিয়া আমরা বা ইউপিএসসি এসপিএসসি গঠন প্রক্রিয়া আমরা পাচ্ছি কোথায়? 315, 316 এই ধারাগুলোতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা দেখব তাদেরকে নিয়োগ কারা করে। নিয়োগ করে থাকে সাধারণত ইউপিএসসি সদস্যদের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। কিন্তু এসপিএসসি সদস্যদের নিয়োগ করে কারা? এদেরকে নিয়োগ করে থাকে রাজ্যের রাজ্যপাল, যিনি থাকেন রাজ্যপাল। এখন বিষয় হচ্ছে দেখো, এখান থেকে রাজ্যপাল এসপিএসসি সদস্যদের নিযুক্ত করতে পারে, কিন্তু এই দুটো ক্ষেত্রেই যারা পদমর্যাদাভুক্ত ব্যক্তিরা থাকেন বা পদে থাকেন তাদেরকে পদচ্যুত একজনই করতে পারেন, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। নিয়োগ আলাদা আলাদা ব্যক্তি করে। এসপিএসসি চেয়ারপারসনকে নিয়োগ করে থাকে রাজ্যপাল, কিন্তু পদচ্যুত রাষ্ট্রপতি করতে পারবে। ইউপিএসসির ক্ষেত্রে নিয়োগ এবং পদচ্যুত দুটোই রাষ্ট্রপতি করে। সো এখানে সঠিক উত্তর হচ্ছে 317 ধারা। এই ধারা অনুসারে কিন্তু রাষ্ট্রপতি তাদেরকে পদচ্যুত করতে পারে রাষ্ট্রকৃত্তক কমিশনের সদস্যদের। ওকে, চলো পরের কোশ্চেন্স, নিচের কোন করটি বা ট্যাক্সটি, কোন ট্যাক্সটি ভারত সরকার কর্তৃক ধার্য করা হয় কিন্তু রাজ্য সরকার আদায় ও ভোগ করে থাকে? ভারত সরকার কি করে? এটা ধার্য করে থাকে ট্যাক্সটা, কিন্তু আদায় করছে কারা? আদায় করছে রাজ্য সরকার। ভারত সরকার ধার্য করছে কিন্তু আদায় করছে রাজ্য সরকার, ভোগও করছে রাজ্য সরকার। এর ভিতরে সঠিক উত্তর হচ্ছে স্ট্যাম্পস ডিউটি যেটা থাকে সেটা কিন্তু আমরা দেখব রাজ্য সরকার ভোগ করে থাকে, কিন্তু এটা ধার্য করে থাকে কেন্দ্রীয় সরকার।
ল্যাটেরাইট কথাটির উৎপত্তি ল্যাটিন শব্দ ল্যাটার থেকে। ল্যাটার শব্দের অর্থ কি? ল্যাটেরাইট তোমরা নিশ্চয়ই জানো, ল্যাটেরাইট হচ্ছে কি একটা মাটির নাম। ল্যাটেরাইট হচ্ছে একটা মাটির নাম। আমরা সকলেই জানি এই ল্যাটেরাইট মাটিটা হচ্ছে লৌহ কণা সমৃদ্ধ বা লোহা এবং ডেয়ার স্টুডেন্টস অ্যালুমিনিয়াম সমৃদ্ধ সমৃদ্ধ এবং এই মাটিটা শক্ত প্রকৃতির হয়ে থাকে, শক্ত হয়, লাল প্রকৃতির হয়। আর কি বৈশিষ্ট্য আছে? এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা খুবই অনুর্বর মৃত্তিকা, মানে এখানে চাষবাস কেমন বেশি হয় না, কফি টফি একটু অর্ধেক চাষ হয়, কিন্তু এটা বেশিরভাগ অনুর্বর। সো এই যে ল্যাটেরাইট মাটি, এটার শব্দ ল্যাটার থেকে এসেছে, যেটা একটা ল্যাটিন শব্দ। ল্যাটার কথার অর্থ হচ্ছে ইট, ইট ব্রিক্স যেটাকে আমরা বলছি ইট, ওকে, ব্রিক বা ইট। সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো কি? তাপের একক কি বলো? খুব ভালো একটা কোশ্চেন এটা। জুল, আর্ক, সেলসিয়াস, ক্যালোরি। আর্কটা বলি একটু, আর্কটা হচ্ছে শক্তির সিজিএস একক, শক্তির সিজিএস একক হচ্ছে আর্ক, তাই তো? আচ্ছা, সেলসিয়াস আমরা জানি, সেলসিয়াস নাকি ক্যালোরি নাকি জুল, কি উত্তর হবে তোমরা একটু বলো? সঠিক উত্তর হচ্ছে ক্যালোরি হবে সিজিএস পদ্ধতিতে তাপের একক। স্যার সেলসিয়াস কেন হবে না? সেলসিয়াস হচ্ছে তাপমাত্রার একক, তাপমাত্রা, হ্যাঁ, তাপমাত্রার একক। স্যার তাপমাত্রার এসআই একক না, এটা তাপমাত্রার কিন্তু এসআই একক নয়, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। তো তাপমাত্রার একক হচ্ছে এটা। আর জুল কিসের একক তোমরা কমেন্ট বক্সে জানাও, জুল কিসের একক? এটাও কিন্তু তাপেরই একটা একক, কিন্তু তাপের এসআই একক, তাই তো? তাপের আমরা দেখব এসআই একক হচ্ছে জুল, হ্যাঁ কি না? চলো পরের কোশ্চেন দেখি। হীরক চতুর্ভুজ কোনটি পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে? সরি, হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সঙ্গে সম্পর্কিত? বলো, খুব সুন্দর একটা কোশ্চেন এটা। হীরক চতুর্ভুজ যেটা রেলপথের সাথে যুক্ত। ভারতের 4টি প্রধান শহর, পশ্চিম দিকে উত্তর দিকে দিল্লি মেগা সিটি, দক্ষিণ দিকে কলকাতা, দক্ষিণ নয় পূর্ব দিকে কলকাতা, দক্ষিণ দিকে চেন্নাই এবং ডেয়ার স্টুডেন্টস পশ্চিম দিকে অবস্থিত আছে আমাদের ভারতের মুম্বাই শহর। এই যে 4টি শহর আছে, এই 4টি শহরকে একটা রেলপথের দ্বারা সংযুক্ত করাকে বলা হয়ে থাকে, সেটাকে আমরা বলছি হীরক চতুর্ভুজ। আচ্ছা, সড়ক পথের দ্বারা এই 4টিকে যদি যুক্ত করা হয় সেটাকে কি বলা হবে? সোনালী চতুর্ভুজ বলা হবে, সোনালী চতুর্ভুজ আমরা এটাকে বলবো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন্সে অবশ্যই আসবো, তার আগে বলে রাখি দ্রুত সকলে ক্লাসে একটা করে লাইক করে ফেলো। নেক্সট দেখি, মূল সংবিধানে আঞ্চলিক ভাষা হিসেবে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? ভারতের সংবিধানে আমরা জানি বেশ কিছু ভাষা আছে, বর্তমানে কতগুলি ভাষা আছে? 22টি ভাষা আছে সংবিধান স্বীকৃত, তাই তো? সো এই যে 22টি সংবিধান স্বীকৃত ভাষা আছে, এই ভাষাগুলির ভিতরে আমরা প্রথম কতগুলি ভাষা মূল সংবিধানে ছিল? মূল সংবিধান মানে ভারতের যে মূল সংবিধান, যেটা ভারতে কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি, তাই তো? 26শে জানুয়ারি এটা কার্যকর হয়। সেই যে সংবিধান, সেটাতে টোটাল 14টি ভাষা ছিল, আস্তে আস্তে এটা বেড়ে 22টা হয়ে গেছে বর্তমানে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিক অঞ্চলে তরাই ও ডুয়ার্স বিভাজিত হয়েছে তিস্তা নদীর মাধ্যমে। আমরা জানি পশ্চিমবঙ্গের, আমরা যদি নর্থ বেঙ্গলের দিকে ফোকাস করি তাহলে নর্থ বেঙ্গলটা দুটো ভাগে ভাগ হয়েছে বাই দ্য তিস্তা রিভার, যেটা আবার একটা উপনদী ব্রহ্মপুত্রের। সেই তিস্তা নদী দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে তরাই আর একটা ডুয়ার্স। তরাই কোন দিকে আর ডুয়ার্স কোন দিকে? ডুয়ার্স হচ্ছে তিস্তার পূর্ব দিকে, আর তরাই হচ্ছে কি? তরাই হচ্ছে ডান দিকে। তরাইকে আমরা সাধারণত বলছি কি, তরাইটা হচ্ছে পশ্চিম দিকে অবস্থিত। তো এখানে তিস্তার পূর্ব অংশকে আমরা ডুয়ার্স বলছি। ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দরওয়াজা, ওকে, দরওয়াজা। চলো নেক্সট আমরা পরের কোশ্চেন্সে আসি। বিলগ্নীকরণ নীতি এইভাবে কাজ করে, কিভাবে কাজ করে বিলগ্নীকরণ নীতি?
বিলগ্নীকরণের নীতি কিভাবে কাজ করে? বিলগ্নীকরণ নীতি এইভাবে কাজ করে, রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলো থাকে তার ইকুইটি মূলধনের খোলা বাজারে বিক্রি করাকে বলা হয়ে থাকে বিলগ্নীকরণ। যেমন বছর কয়েক আগে এয়ার ইন্ডিয়া ছিল। এয়ার ইন্ডিয়া তোমরা নাম শুনেছো, এয়ার ইন্ডিয়া বলে একটা আমাদের ভারতে লিড একটা, কিন্তু আমাদের ভারতের যদি দেখি অন্যতম বিমান সংস্থা বা এভিয়েশন একটা সংস্থা ছিল এয়ার ইন্ডিয়া। সো এই যে এয়ার ইন্ডিয়া বর্তমানে অনেক আছে, ইন্ডিগো আছে, এয়ার ইন্ডিয়া আছে, স্পাইস জেট আছে, প্রচুর আছে। সো তার ভিতরে এয়ার ইন্ডিয়া যেটা, এয়ার ইন্ডিয়া কিন্তু আগে সরকারি, এখানে ইকুইটি বেশি ছিল, সরকারের কিন্তু ইনফ্লুয়েন্স বেশি ছিল, কিন্তু এটা বর্তমানে টাটা গ্রুপকে বিক্রি করে দেওয়া হয়েছে, খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে এর ইকুইটি। এটাকে বিলগ্নীকরণ বলা হচ্ছে। এরকম সরকারি কোম্পানি যেগুলো আছে সেগুলোর ইকুইটি যখন সরকার বা রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলো আছে তার ইকুইটি যখন সরকার খোলা বাজারে বিক্রি করে দেবে সেটাকেই আমরা বলবো বিলগ্নীকরণ। ওকে, চলো, প্রথম আইসিসি টি-20 বিশ্বকাপ কোন দল জয়ী হয়? 2007 সালে প্রথম আইসিসি টি-20 বিশ্বকাপ হয়, হ্যাঁ, অনুষ্ঠিত হয়। চলো, এই যে অনুষ্ঠিত হয় প্রথম টি-20 বিশ্বকাপ, এই টি-20 বিশ্বকাপে ভারত জয়লাভ করেছিল। ওকে, আচ্ছা, এটা কোথায় হয়েছিল? স্থানটা একটু জেনে রাখো। প্রথম টি-20 বিশ্বকাপটা আয়োজিত হয়েছিল যে স্থানে, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা। রিসেন্টলি ভারত আমাদের 2024 সালে মানে লাস্ট যে টি-20 বিশ্বকাপ হয়েছিল সেটাও জয়লাভ করেছিল। নেক্সট কোশ্চেন, কোন কুষাণ সম্রাট সর্বপ্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রবর্তন করেন? প্রথম গোল্ড কয়েন বা স্বর্ণ মুদ্রা প্রবর্তন করেছিল কুষাণরা আমাদের ভারতে, হ্যাঁ, কুষাণরা। সো এই যে ভারতে প্রথম কুষাণরা, আমরা দেখব ভারতে প্রথম স্বর্ণ মুদ্রার ব্যবহার করে, তাদের ভিতরে কোন রাজা প্রথম ব্যবহার করেছিলেন বা কোন সম্রাট? তিনি হলেন বিম কথফিসেস। অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেরিক অ্যাসিড হচ্ছে কি? নিষ্ক্রিয় অ্যাসিড। অ্যাসিড নিষ্ক্রিয়? এটা কখনোই হয় না। আচ্ছা, মৃদু অ্যান্টিসেপটিক, জীবাণুনাশক, অ্যান্টিবায়োটিক। এখানে রাইট অ্যান্সার অপশান বি। ওকে, মৃদু অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার হয়। জীবাণুনাশক হিসেবে বেরিক অ্যাসিডের ব্যবহার হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। অপশান সিটাকে উত্তর করা যায়, তবুও আমরা এখানে অপশান বিটাকেই উত্তর করব, অ্যান্টিসেপটিক্স হিসেবেই বেশি ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে, অ্যান্টিসেপটিক হিসেবে। তো এখানে অপশান বিটাই উত্তর করি, মৃদু অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার হয়। চলো পরেরটা দেখি। বিধবা বিবাহ আইন পাশ হয় কবে? বিধবা বিবাহ আইন ব্রিটিশ ভারতে পাশ হয়েছিল 1856 সালে। সবুজ বিপ্লব সীমিত ছিল কোথায়? সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন কোথায় সীমিত ছিল? পশ্চিমবঙ্গে ধান চাষে সীমিত ছিল, মহারাষ্ট্রের তুলা চাষে, পাঞ্জাব হরিয়ানার গম চাষে, নাকি অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে? প্রথমে আমাকে বলতে হবে সবুজ বিপ্লবের প্রধান ফসল কোন ফসলটা সবুজ বিপ্লবে বেশি চাষ হয়েছিল? অবশ্যই গম। গম কোথায় আছে? অপশন সিতে আছে, পাঞ্জাব হরিয়ানার গম চাষে এটা সীমাবদ্ধ ছিল। ওকে, তার থেকে বেশি কিছু তেমন হয়নি। আচ্ছা, নেক্সট হচ্ছে সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয়? চলো, সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে আমরা বলে থাকি করোনা। আর এই করোনা পর্যবেক্ষণের জন্য 2023 সালে 2023-এ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো লঞ্চ করে একটা মিশন, যেটাকে বলা হচ্ছে আদিত্যা L1। তো আদিত্যা L1 এর কাজ কি? এর কাজ হচ্ছে সূর্যের বাইরের স্তর, যেটাকে করোনা বলা হচ্ছে, সেটাকে পর্যবেক্ষণ করা। ওকে, কোনটি ভারতের মেগা সিটি নয়? ভারতের মেগা সিটি নয় কোনটি? এর ভিতরে কলকাতা, চেন্নাই, সুরাট, মুম্বাই। সুরাট হচ্ছে এখানে মেগা সিটি নয়, বাকিগুলো মেগা সিটি আছে। ওকে, অলরাইট ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের 20টি কোশ্চেন 10টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার শরীরটা একটু খারাপ, এই কারণে আমি দ্রুত কথা বলতে পারিনি। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে। আজকের 5ই জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স সাথে সাথে জিকে প্রশ্ন উত্তর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, টেক কেয়ার, সকলে ভালো থাকবে, টাটা, বাই।